রবীন্দ্রনাথ ঠাকুর সাধারণ মেয়েতে লিখেছিলেন, আমি অন্তঃপুরের মেয়ে, আমায় চিনবে কে। আজকে আপনাদেরকে এক অন্তঃপুরের মেয়ের সঙ্গে পরিচয় করাবো। ইতিমধ্যেই তার জয়ের পরে অনেকেই তাকে চিনে গিয়েছেন। বাড়িটা প্রথমে দেখায়। এই যে দেখতে পাচ্ছেন নরেন্দ্র মোদীর সঙ্গে যার ছবি, আউশগ্রাম বিধানসভা কেন্দ্রে, এই আউশগ্রাম বিধানসভা কেন্দ্রে বিজেপির জয়ী প্রার্থী নবনির্বাচিত বিধায়িকা কলিতা মাঝির বাড়িতে আমরা এই মুহূর্তে রয়েছি। আসুন। এই দেখতে পাচ্ছেন সাজানো রয়েছে, তিনি জয়লাভ করেছেন, তারপরেই একটা উৎসবের মেজাজ এই আয়ুষগ্রাম অঞ্চলে। যারা দ্বিতীয়বার তাকে প্রার্থী হিসেবে পেয়েছিলেন, এর আগের বার তিনি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন, কিন্তু 10,000-এর কিছু বেশি ভোটে, 11,000 মতো ভোটে তিনি হেরে যান। তারপরে এবছর 13,000 ভোট পেয়ে, এক্সট্রা ভোট পেয়ে, ব্যবধান বাড়িয়ে 13,000-এর ব্যবধানে তিনি জয়লাভ করেছেন। আমরা এই মুহূর্তে যার বাড়িতে রয়েছি তার নাম কলিতা মাঝি। তিনি বিজেপির জয়ী প্রার্থী এবং নবনির্বাচিত বিধায়িকা। 2021 সালে হারের পরে এই 2026 পর্যন্ত 5 বছরের সংগ্রামটা কিরকম ছিল, জয়ের পরে তার অভিজ্ঞতা এবং আরো অনেক কিছু নিয়ে তার সঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তিনি। প্রথমেই এই যে জয়লাভ, তার জন্য শুভেচ্ছা জানাই, এবং যেটা জিজ্ঞেস করার, কিরকম লাগছে? পাতে দেখছি মুড়ি আর রসগোল্লা। জয় হলে তো একটা আনন্দই আসে, এটা স্বাভাবিক। এবং জয়টা আমার একার নয়, আমার জনগণের জয়, আমার বিধানসভা সাধারণ মানুষের জয়। সাধারণ মানুষ আমাকে 2 হাত ভরে আশীর্বাদ করেছে, তার জয়। এবং যে আমাকে আমার উপরে ভরসা রেখেছে, এটা নিয়ে আমি বেশি গর্বিত, মানে খুব গর্বিত আমি, যে আমি একটা নিচে থেকে উঠে এসেছি, মানে খুব সাধারণ ঘরের বউ, সেইখান থেকে যে আমাকে এত বড় জায়গা দিয়েছে দল এবং সাধারণ মানুষ 2 হাত ভরে আশীর্বাদ করেছে। এটার জন্য মানে কি বলবো, আমার ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। এই যে আপনি বলছেন নিচু থেকে উঠে এসেছেন, আপনার এই যে লড়াই সংগ্রাম, রাজনীতিতে আসা, মহিলারা রাজনীতিতে আসবেন, এই বিষয়টা এখনো পর্যন্ত রাজনীতিতে খুব বেশি সচরাচর মানে স্বাভাবিক হয়নি। মানে এখনো 50% দেশে রাজ্যে আমরা হতে পারি অর্ধেক আকাশ জয়ী, আমরা 50% জনসংখ্যায়, কিন্তু 50% রাজনীতিতে মহিলাদের পার্টিসিপেশন এখনো হয়নি। আপনার এই মনোবল, এই অনুপ্রেরণা কি ছিল রাজনীতিতে আসার? দেখুন, 2014 থেকে আমি বুথে কাজ করতাম, এই মিটিং মিছিল এগুলো যোগদান করেছি। এবং 2014-তে পার্টির হই হাই করে মিটিং মিছিল করে বেড়াইছি। 2019-এ আমার ঘুষখোরা প্রেসিডেন্ট ছিলেন তখন প্রতীক পাবন হালদার, উনি চুজ করেছিলেন। এবং আমার যে আমি ওয়ার্ডে বাস করি, সেই ওয়ার্ডের বুথ সভাপতি ছিলেন লাল কর্মকার, ভালো নাম কি একটা, সর্বেশ্বর কর্মকার। তা উনি তখন বললো, বৌদি আমাদের একটা মহিলা লাগবে, তুমি যাবে? আমি যে না, আমি পার্টি করবো না। এবং আমার একটা ভাসুরের ছেলে ছিল প্রসাদ মেটে, ও বলছে না কাকি আমি আছি, তোমার সঙ্গে চলো। আমি যে না বাবা, আমি পার্টি করবো না, সব কাজ করবো, পার্টি রাজনীতিতে আমি যাবো না। কেন রাজনীতিতে ভয় ছিল কেন? না, সেই ভয় কাটলো কি করে? এটা কারণ হচ্ছে, রাজনীতি করতে গেলে সংসার করা হবে না, এটা পরিষ্কার কথা। এই যে এত লোকজন এসে, আমি কি পারছি তাদের সেবা করতে? পারছি না তো। কারণ আমাকে জনগণের জন্য ভাবতে হচ্ছে, নিজের সংসারটাকে নিয়ে পড়ে থাকলে হবে, এই একটা ভয় ছিল। সংসারে দেখুন, আমরা খুব গরিব ঘর থেকে এসেছি, গরিব ঘরের বউ, গরিব ঘরের মেয়ে, কিন্তু আমরা না যেটুকু খাই ডাল ভাত, খুশি খুশি মনে খাই, হাসি খুশিতে বাস করি। তাহলে সেই জিনিসটা আমার তো থাকবে না। না, এটা আমি এক জায়গায়, আমার ছেলে এক জায়গায়, আমার স্বামী এক জায়গায়, এটার ভয় ছিল আমার, যে না আমি পার্টি করবো না। এমনি কোনো সন্ত্রাসে ভয় করি না আমি, কোনো তৃণমূল, বিজেপি, সিপিএম কাউকেই ভয় পাই না আমি, যে আমাকে মারবে, এই ভয় আমি পাই না। গ্রাম বাংলায় রাজনীতি করা তো শহরের থেকে বেশি কঠিন, ডিফিকাল্ট। কি করে সংগ্রামটা করলেন? তারপরে ওনারা নিয়ে গেল, তখন আমার শ্বশুর মশাই ছিলেন, উনি মারা গেছেন 2 বছর হলো। উনি বলেছিলেন যে তোমাকে যখন মানুষ এত চাইছে, এত সুযোগ, তুমি কেন হাতছাড়া করছো? সংসার নিয়ে কেন পড়ে আছো? হ্যাঁ, আমাদের সেবা তো করছো, তা আরো জনগণের সেবা করার কি ইচ্ছা হয় না? মানুষের জন্য কি ইচ্ছা হয় না যে করি? তা তুমি জনগণের সেবা করো, মানুষের হয়ে মানুষের কাজ করো। আমার শ্বশুর আর শাশুড়ি আমাকে বলেছিল যে ঘরে সংসার নিয়ে তোমাকে ভাবতে হবে না, ঘরটা আমরা চালিয়ে নেবো, তোমাকে সংসার নিয়ে ভাবতে হবে না। তা আমি বলেছিলাম, বাবা কিন্তু সংসারে কাজ হবে না, তখন আমার সঙ্গে ঝামেলা করো না জানো, আমি বলেছিলাম। তো বলে না, তোকে চিন্তা করতে হবে না, ঘর নিয়ে চিন্তা করতে হবে না, তোকে যেটা আমরা আদেশ দিচ্ছি সেটা কর। সেই আমার একটা মনের জোর বেড়ে গেল, ঘরে বাবা যখন বলছে অবশ্যই তো সাহস আসবি। স্বামী তো আছি সাপোর্টে, এবং 2 দেওর, 5টা ননদ, 5টা জামাই, সবাই কিন্তু সাপোর্টে আছে, ছিল, এখনো থাকবে। 2021 সালে অভেদানন্দের ভেদ্য করে ফেলেছিলেন আপনি দুর্গ।
10,000 ভোটের কিছু বেশি ভোটে, 11,000 মতো ভোটে আপনি হেরে যান। তারপরে এই 5টা বছর কিরকম কাটলো? খুব রঙিন দিন দেখলেন নাকি অন্ধকারাচ্ছন্ন? দেখুন 5টা বছর যা কষ্টে কেটেছে সেটা মানে নিচে সাধারণ কর্মী থেকে উপরতলা নেতা অব্দি জেনে গেছে যে ওরা কিভাবে অত্যাচার করেছে, কি সন্ত্রাস করেছে, সে বললে বোঝাতে পারবো না। কিন্তু সেই দিনটা পেরিয়েছে আজকে যে জয় লাভ, জয়ের যে আনন্দ সাধারণ মানুষের মনে আমি পৌঁছে দিতে পেরেছি, এর থেকে খুশি আমি আর বলে বোঝাতে পারবো না। যে আমার প্রত্যেকটা মানুষ যে আজকে শান্তিতে ঘরে ঘুমাচ্ছে, শান্তিতে রয়েছে। আজ যদি ওরা আসতো এখানে, আমরা কিন্তু এটা বসে থাকতে পারতাম না। যে দুটো নির্বাচনী লড়াই লড়লেন, 21 আর 26, কোনটা বেশি কঠিন বলে মনে হয়েছে? দেখুন 21-টা হওয়াই হয়েছিল এবং তখন প্রথম তো, তখন রাজনীতি কিছু বুঝতাম না, একটু দুর্বলতা ছিলাম, কেঁদেছিও খুব। তখন যখন টিকিট পাই খুব দায়ী কাঁদছি, আমি এ বাবা এ আবার কি আমাকে কোথায় নিয়ে গেল, কি দায়িত্ব দিল, আমি কি করে ম্যানেজ করবো এত বড় বিধানসভা। আর আমাদের 7টা বিধানসভার মধ্যে আমার বিধানসভাই বেশি বড়, দুটো আয়তন, হ্যাঁ একদম জনসংখ্যা। জনসংখ্যা, তাহলে এবার আমি কি করে সামলাবো, এটা একটা ভয় ছিল। কিন্তু আস্তে 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 সংগঠনটা আমি তৈরি করে ফেলাইছি। সেই সংগঠনে কি মহিলার সংখ্যা বেশি? মহিলা তো আছেই, কিন্তু মহিলারা ভয়ে বেরোতে পারতো না। ওরা যা সন্ত্রাস করেছে তৃণমূল আপনাকে দেখে পারে এখন বেরোতে? হ্যাঁ, এবারে সংগঠনে মহিলার সংখ্যা আরো বাড়বে তাহলে? অবশ্যই বাড়বে। এই যে যখন জয়লাভ করলেন, অনেক বাড়ি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি লক্ষ্মীর ভান্ডার দিই, মহিলারা আমার ভোট ব্যাংক। এই যে বাড়ি বাড়ি যখন গেলেন লক্ষ্মীর ভান্ডার প্রাপ্ত মহিলারা, তারা আপনাকে কি বললেন? ওটা ভুল কথা। মমতাদি যেটা বলেছিল, এখন আমাদের মাননীয়া ছিলেন যিনি, উনি যেটা বলেছিল ভুল কথা। কারণ উনার টাকা দিয়ে দেয়নি লক্ষ্মী ভান্ডার। এখনকার এতটুকু থেকে এত বড় ছেলেরাও বুঝে গেছে যে এই টাকাটা কোথা থেকে আসছে, আমাদের কিসে থেকে দিচ্ছে। লাইনে বিল কত বেড়েছে, গ্যাসের দাম কত বাড়াইছে, কিন্তু এটা মমতা দিয়ে ওই ট্যাক্সটা ছেড়ে দিক। আমাদের কেন্দ্র সরকার কিন্তু ছেড়ে দিয়েছে, উনি ছেড়ে দিক, দেখুন কত আমাদের সুবিধা হবে। লাইনে বিল আমাদের যেখানে বিজেপি রাজ্য আছে সেখানে 3 টাকা ইউনিট, আর এখানে 8 টাকা, কতটা তফাৎ। তাহলে ও কার থেকে দিচ্ছে? ওর ফান্ডের টাকা দিয়েছে না ওই ব্যানার্জি মুখার্জি পরিবারের টাকা দিয়েছে? সে জনগণের টাকা নিয়ে জনগণকেই দিয়েছে। সেটা সাধারণ মহিলারা পুরুষরা বুঝতে পেরেছে, তাই ওদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। একটা ছাপোষা জীবনযাপন। আপনি বারবার বলছেন আপনি সাধারণ ঘরের মেয়ে, মঙ্গলকোটের মেয়ে, এখানকার বৌমা। আপনাকে জিজ্ঞেস করব, প্রত্যেকটা হেডলাইন হচ্ছে যে আপনি পরিচারিকা থেকে আজকে বিধানসভার পরিচালিকা হচ্ছেন। নিজের এই যে ট্রানজিশনটা, এই যে জার্নিটা, একটা সংগ্রাম, সেই আর্থিক সংগ্রাম, দৈন্যতা, সেগুলো কাটিয়ে একটা বলা যেতে পারে নিজে স্বাবলম্বী হওয়া। এই যে লক্ষ্মীর ভান্ডারের টাকায় কি স্বাবলম্বী হতে পারতেন, নাকি সেই কাজটা করে বেশি স্বাবলম্বী হতে পেরেছিলেন? বা সেই জায়গা থেকে আজকে যখন বিধানসভার যাত্রাটা আপনার হলো, এই যে একটাবার হারলেন, একটাবার জয় হলো, এই যাত্রাটা আপনার কিরকম? দেখুন, প্রথম কথা হচ্ছে লক্ষ্মী ভান্ডারের সংসার চলবে না। আমার একটা ছেলে ধরুন, আমি ধরলাম ওকে ঠিক করে মানুষ করলাম না, কিন্তু এই 1,500 টাকায় একটা ডাল ভাত খেয়ে সংসারটা চলবে? আমার চলবে না। তাহলে আমাদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে, আমাদের মহিলাদের সিদ্ধারা সুজাটাকে লড়তে হবে, যে আমাদের অধিকারটা আমাদের বুঝতে হবে। কারণ আমার 1,500 টাকায় সংসার চলবে না। একটা ডাক্তারখানায় যদি যাই, ডাক্তারের ফিস হচ্ছে 500 টাকা, তার ওষুধ কত হবে তাহলে চিন্তা করুন। তাহলে আমার 1,500 টাকায় মাস চলবে? চলবে না। আর এটা নিয়ে আমরা কারো নির্ভরশীল নই। আর দ্বিতীয় কথা, আমি লক্ষ্মী ভান্ডারে নিই না। কোনো রাজ্য সভাপতি সুবিধা, রাজ্য যে আছে সরকারের সুবিধা সুযোগ কোনো কিছু আমি ভোগ করি না, আমি নিই নাই, ঘেন্না করি, আমি ওটা ঘেন্না করি। এসআইআর নিয়ে একটা জটিলতায় পড়েছিলেন আপনি, সমস্যা হয়েছিল। দেখুন ওটা আইনের ব্যাপার, ওই বিষয়টা নিয়ে আমি বলতে পারবো না। কারণ আমার বিশ্বাস ছিল যার ডকুমেন্টস ঠিক থাকবে, যে আমাদের এই দেশীয় হবে, অবশ্যই সে ভোটার, তার ভোটার কার্ড হবে এবং ভোট দিতে পারবেন। যে বাইরে বহিরাগত এবং মৃত ভোটার, ভুতুরে ভোটার বলে আমাদের। অনেক জায়গায় তো মানুষ ডকুমেন্ট দেখিয়েও নাম তোলাতে পারেননি, ট্রাইব্যুনালে গিয়ে এখন দেখা যাচ্ছে যে প্রত্যেকেরই মোটামুটি নাম উঠে যাচ্ছে, কয়েকজন, 6 জন 7 জন করে এক একটা। যাই হোক, এটা আইনের ব্যাপার, এটা জজ দেখছেন, ইলেকশন কমিশনার দেখছেন, আশা করি হয়ে যাবে তাড়াতাড়ি। আপনি বললেন যে 2014 সাল থেকে বুথের রাজনীতি করেন, যেরকম ভোট আউশগ্রাম, বর্ধমানে, পূর্ব বর্ধমানে দেখেছেন, এবারের ভোট অন্যরকম দেখলেন? দেখুন, এবারের ভোট অন্যরকম কিছুই নয়। মানুষ
ওদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে। ভোট অন্যরকম কি করে হতে যাবে? না মানে কমিশন আগের বার কি এতটা তৎপর ছিল যতটা এবারে ছিল? মানে আপনার এই যে 10,000, আমি আশেপাশের লোকজনের সঙ্গে কথা বলছিলাম, অনেকেই বলছেন দিদিকে তো হারিয়ে দিয়েছিল। এই ব্যাপারটা মানে আগের বার ভোটের স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি বা এবারের যেরকম কড়াকড়ি ছিল, কোনো সন্ত্রাস হয়নি। মানে অল এন্ড ওভার আমরা দেখেছি যে প্রথম দফা, দ্বিতীয় দফা, 2 দফায় ভোট হয়েছে এবং খুবই শান্তিপূর্ণ ভোট বলা যেতে পারে, মোটের ওপর শান্তিপূর্ণ ভোট। হ্যাঁ, এটা বলতে পারেন ইলেকশন কমিশনারের খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল। কোনো জায়গায় সন্ত্রাস হতে দেয় নাই, কোনো জায়গায় বুথ জাম হতে দেয় নাই, এবং নির্বাচন যেখানে গণনা কেন্দ্র সেখানেও কোনো কিছু হতে দেয় নাই। এটা কি আগে ছিল ওরা নিজেরা জোর জবরদস্তি করে বুথ জাম করে ছাপ্পা দিত, সেটা হতে দেয় নাই। এবং ওরা যে মেশিনগুলো পাল্টে নিত সেটা হতে দেয় নাই। এটা বলতে পারেন যে এই কাজগুলো আমাদের ইলেকশন কমিশনার ঠিকঠাক করেছে। তাহলে নিজের ভোট নিজে দিতে পেরেছে, এই কাজটা ইলেকশন কমিশনার করতে পেরেছে, যে মানুষ নিজের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত যেন না হয়, তার গণতান্ত্রিক অধিকার সে বুথে যেয়ে প্রয়োগ করুক। এটা ইলেকশন কমিশনার ঠিকঠাক সিদ্ধান্ত নিয়েছে। এবারে তো আপনারা বিশাল ম্যান্ডেট পেয়েছেন, 200-র উপরে সিট, 207টা সিটে আপনারা জয়লাভ করেছেন, হিউজ মেজরিটি, আপনারা 2/3 সংখ্যাগরিষ্ঠতা ছাপিয়ে গিয়েছেন। আমরা দেখেছি যে এর আগে যারা এরকম জয়লাভ করে, যে সরকার গঠন হয়, বিধানসভায় যাওয়ার পরে অনেক বিধায়ক আছেন যারা আর প্রশ্ন করেন না। এই আউশগ্রাম বিধানসভার জন্য আপনি কি কি প্রশ্ন করবেন বিধানসভায়? আউসগ্রাম বিধানসভা নিয়ে অনেক স্বপ্ন আছে আমার, কি কি সেই স্বপ্ন পূরণ করব, কি কি কাজ এবং করবেন? কেন হয় নাই সেটাও আমি জানতে চাইবো। একদম কি কি কাজ করবেন প্রথম target আমার কি? সবচেয়ে প্রথম, আমি যেখানে বসবাস করি সেখানে একটা স্বাস্থ্য কেন্দ্র আছে, একদম বেহাল দশা, এতটুকু চিকিৎসা হয় না। বারংবার রেফার। মাথা ব্যথা করলেও বর্ধমান, আর পেট ব্যথা করলেও বর্ধমান, একটা জ্বর হলেও বর্ধমান। তাহলে সেই জায়গাটা আগে দেখা। এবং লাইটের তো ব্যবস্থাই নেই, লাইট ছাড়া এই ফোনে টর্চ দেখিয়ে চিকিৎসা আছে সন্ধ্যে থেকে, যদি ইলেকট্রিক কারেন্ট চলে যায়। সেটাও লাইনের ব্যবস্থাটাও গেলে পরে 1 ঘন্টা 1-1.5 ঘন্টা পর নূল আসে না। যাই হোক, এটা হবে। এবং আমার জঙ্গলমহল এরিয়া, রাস্তাঘাট নেই, জলের খুব সমস্যা, মানুষ জল পাচ্ছে না এখনকার দিনেও। আমাদের কেন্দ্র সরকার প্রচুর টাকা দিয়েছে, এক্সট্রা পাম্প লাগাতে হয় মানুষকে। হ্যাঁ, প্রচুর টাকা, কিন্তু একটা জলের ব্যবস্থা নেই, রাস্তাঘাট নেই, বাড়ি নেই। এগুলো দেখবো। এবং সবচাইতে বড় কথা, নারীদের সুরক্ষা। আপনার বাড়ি আমরা দেখছি এখনো অব্দি, আমি দেখাতে বলবো যে এখনো পাকা ছাদ নেই আপনার বাড়ি। আপনি নবনির্বাচিত বিধায়িকা, আপনার এলাকার অনেক বাড়ি রয়েছে যেগুলো মাটির এখনো। এখানে কি প্রধানমন্ত্রী আবাস যোজনা হয়নি, নাকি তার পরবর্তীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি অনুযায়ী বাংলার বাড়ি, তার কি ইনভিজিলেশন, এখানে এসে দেখে যাওয়া, আপনাদের বাড়ি বাড়ি চেক করা, ভিজিট, সার্ভে এগুলো হয়েছিল? না, এগুলো হয় নাই, কিছু হয়নি। হয় না বলতে সেটা আপনার বাড়ি হয়নি না কারোর বাড়ি হয়নি? অনেক জনারই হয়নি বাড়ি। আর এইগুলো ওই যারা আছেন চটি চাটা তারাই নিয়েছেন ঘরগুলো। কেন্দ্র সরকার তো সকলের জন্য দিয়েছে, যাদের ঘরের চাল মাটির ঘরে তাদের জন্যই দিয়েছে, কিন্তু তারা কি ঠিকঠাক পেয়েছে? যারা তৃণমূলের দালালগিরি করতে পেরেছে, চামচাগিরি করেছে, তারাই পেয়েছে ঘরটা। কিন্তু এটা আমি হতে দেবো না। আমি সমস্ত মানুষের জন্য ভাবনা চিন্তা আমার মাথার মধ্যে আছে। এবং পঞ্চায়েত ভোটও তো দেখেছিলেন, এখানে কিরকম দেখেছিলেন? প্রচুর সন্ত্রাস, প্রচুর পঞ্চায়েতে প্রার্থী দিতেই পারি নাই আমরা, পঞ্চায়েতে নমিনেশন করতে পারি নাই, নমিনেশন কাউন্টারে যেয়ে আমাদেরকে মার খেতে হয়েছে। এই যে জয়লাভ, মানুষের জনাদেশ আপনি বলছেন, এই আপনার পরিবার আপনাকে কি বলছে এখন? আমার পরিবার তো সবসময় সাপোর্টে আছে এবং ছিল, এখনো তো তাদের একটা আনন্দ উচ্ছ্বাস হবেই। তাদের বাড়ির মেয়ে একটা ভালো জায়গায় গিয়েছে, বাড়ির বউ, তাদের তো একটা নিজস্ব আনন্দ থাকবে। এই বাংলার আলু চাষি, ধান চাষি, তারা দিনের পর দিন দেখা যায় আত্মহত্যা করেন, আলুরা দাম পাচ্ছে না, আলু চাষিরা, এদের হয়ে কথা বলবেন? হ্যাঁ, অবশ্যই বলবো। চাষিরা যে এত কষ্ট করে চাষ করছে তাদের জন্য। এবার আলুর দাম কত যাচ্ছে বস্তা প্রতি? ঠিকঠাক দাম পাইনি তারা, কিন্তু চাপান ওষুধের তো দাম বাড়িয়েছে রাজ্য সরকার। তাহলে আজকে চাষিরা কেন মরবে? তার জন্য দায়ী হচ্ছে রাজ্য সরকার। চাষিদের যে ক্ষতিটা হয়েছে সম্পূর্ণ দায়ী হচ্ছে রাজ্য সরকার। এই যে অসংগঠিত মহিলা শ্রমিক যারা, আপনি নিজে পরিচারিকার কাজ করেছেন, তাদের হয়ে কিছু করার চেষ্টা করবেন, যাতে বিভিন্ন জায়গায় যে স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের, সেগুলো করার চেষ্টা করবেন। আপনি বিধায়ক হচ্ছেন। অবশ্যই করবো, অবশ্যই করবো, তাদের জন্য ভাবনা চিন্তা। ধন্যবাদ। দেখতেই পেলেন কলিতা মাঝি, তিনি নবনির্বাচিত বিধায়িকা আয়ুষগ্রাম বিধানসভা কেন্দ্রের। তার বাড়িতে আমরা রয়েছি।
এই মুহূর্তে যে পরিবেশটা, তিনি নিজে আনন্দিত, উৎসাহিত। 2021 সালের হার, তারপর 2026 সালে বিজেপি ল্যান্ডস্লাইড ভিক্টরি করেছে গোটা রাজ্যে। আমরা দেখতে পাচ্ছি যে বিপুল জয় তাদের, এবং তার সঙ্গে তাদেরই আরেকজন কাণ্ডারি হয়ে তিনিও জয়লাভ করেছেন এই আউশগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে। আমরা কথা বলবো, তার শাশুড়ি মা এখানে রয়েছেন। আপনাকে জিজ্ঞেস করবো, মাসিমা, আপনার বৌমা, আপনার ঘরের মেয়ে, তিনি দুবার নির্বাচনে লড়েছেন। প্রথমবারে হারের পরে 2021 থেকে 2026 কিরকম দেখলেন, আর আজকের এই জয় আপনাদেরকে কতটা আনন্দ দিচ্ছে? প্রচুর আনন্দ হচ্ছে আমাদের। আর বৌমা 26-এ এই যে হয়েছিল, তখন আর কি আমাদের একটু মনে কষ্ট মানে হয়েছিল। 21 সালে? হ্যাঁ, 21 সালে কষ্ট হয়েছিল। আর এখন আমাদের খুব জয় হয়েছে, আর কি বলবো। এই যে আমি দেখতে পাচ্ছি এখানে জল ভরে রেখেছেন বালতিতে, পানীয় জলের সমস্যা এখনো এই অঞ্চলে রয়েছে? হ্যাঁ, এখন রয়েছে। বাড়িতে বাড়িতে টিউবওয়েল, কলের ব্যবস্থা করা হয় না? ব্যবস্থা করবে বৌমা, গরিব মানুষদের ওই বোন তরফে আর তরফে এইসব। এই যে রাজনীতি ব্যাপারটা মানুষের কাছে আজও অনেক ভয়ের, অনেকে রাজনীতি করতে চান না। উনি বলছেন যে আপনি, আপনার স্বামী তখন বেঁচে ছিলেন, আপনারা ওকে মনোবল জুগিয়েছেন যাতে ও রাজনীতিতে নামতে পারে। আপনাদের মনোবলটা কি ছিল? আমাদের মনোবল ছিল যে আমাদেরকে রাজনীতি করতে সব ইয়ে করছিল, বারণ করছে, এ করছে সব কারা বারণ করতো? ওই তৃণমূলে ধুমকো দিচ্ছ। আমার মেজ ছেলেকে যখন পুলিশে ধরে নিয়ে গিয়েছিল, ওদের কাছে যে পায়ে হাতে ধরছি, তা ইয়ে করে নাই, পায়ে করে ফেলে দিয়েছিল। এই জন্য 21 সালের পরে এরকম জিনিস দেখেছেন? 21 সালের পরে হয়েছে। হ্যাঁ, তখন নিয়ে তারপরেই আমি বললাম যে তখন অমনি করছে, যখন তুমি যখন নামতে চাচ্ছো তাহলে তুমি নেমে পড়ো গা, কোনো আমাদের ইয়ে নাই। ধন্যবাদ। হ্যাঁ, আমরা গুসকরা রেলওয়ে স্টেশনে নামার পরে যে কাউকে জিজ্ঞেস করলে এখন কলিতা মাঝির বাড়ি যে কেউ নিয়ে চলে আসছে। তার সমর্থকরা রয়েছেন, তার সঙ্গে যারা পার্টির মিছিলে হেঁটেছেন তারা রয়েছেন। আজকের জয়টা কি আপনাদেরও জয়? হ্যাঁ, জয়। কিরকম লাগছে দিদির এই জয়? ভালোই লাগছে, খুব খুশি। খুব খুশি। এই যে রাজ্য সভাপতি নিজে বলেছেন যে কোনো রকম সন্ত্রাস হতে দেওয়া চলবে না, তারপর আমরা দেখছি বিভিন্ন জায়গায় আপনারা মাইকিংও করছেন। আপনাদের এই যে উদ্যোগ, তারপরে এখানকার অবস্থা কিরকম রয়েছে? আপনাদের কর্মীরা সুরক্ষিত বা বিরোধী দলের কর্মীরা সুরক্ষিত? সবাই ভালো আছে। সবাই ভালো আছে। কি চাইবেন আপনাদের নবনির্বাচিত বিধায়িকার কাছে? কি করবেন উনি? কি কি দাবি আপনাদের? আমার দাবি কিছুই নাই, আমার বৌদি হয়, বৌদি ভালোই করবো, সবারই ভালো করলে আমরাও ভালো থাকবো। কি কি দাবি থাকবে নবনির্বাচিত বিধায়িকা আপনাদের? আমাদের দাবি আমাদের মানুষের সেবা করা। এই আমাদের হাসপাতালটা অনেকদিন ধরে ধরুন ইয়ে আছে, ওটা প্রথম টার্গেট আছে, ওটাকে চেষ্টা করা। হাসপাতালটা যে বর্ধমানে না যেতে হয়, আমাদের ঘুষকরতে যদি হয় মানুষের সেবা হবে। আশেপাশে গ্রাম থেকে প্রচুর ইয়ে হয়, সেটা আমাদের, ওইটাই আমাদের প্রথম ইয়ে। আর মানুষের যা প্রবলেম সেটা দেখতে হবে, সেগুলো মানে প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। নির্বাচন পরবর্তী শান্তি রক্ষা করতে পারছেন? একদম। আমি শুনছিলাম কিছু টুকটাক ঘটনা ঘটেছে। না, ওইগুলো ধরুন যারা পাঁচিলে চেপে থাকা তারা এসে ঝামেলা করছে, ওদেরকে মানে ওরা চাইছে যে আমরা বড় বিজেপি, ওটা নয়। আমাদের উপর থেকে পুরো নির্দেশ আছে, আর আমাদের দিদি আছে, দিদি ও একদম ওই সব দিকে সব দেখে নেবে। ওগুলো কোনো এই আশেপাশে এই কিছু জন আছে। হাসপাতাল ছাড়া আর কি কি সমস্যা রয়েছে? মানে পানীয় জলের সমস্যা আছে? পানীয় জলের অনেক সমস্যা আছে। দিদি বলছিলেন বিদ্যুৎ ঠিকঠাক নেই, ইলেকট্রিসিটির ব্যবস্থা ভালো হ্যাঁ, নেই। ইলেকট্রিক তো মানে খারাপ আছে। এই আপনার ভোটের দিনেও ওরা চেষ্টা করেছিল ইলেকট্রিকটা বন্ধ করে দিয়ে এই ইভিএম গুলোকে ইয়ে করার চেষ্টা করেছিল, কিন্তু আমাদের পারে নাই। আমাদের কর্মীরা একদম অ্যাকুরেট ভাবে কনস্ট্রাক্টিভ ছিল, পাহারা দিচ্ছিল। ওরা অনেক চেষ্টা করেছিল, পারে নাই। শেষ প্রশ্ন করবো, আপনার রাজনৈতিক গুরু কি এখন? বা এই 14 সাল থেকে কাকে দেখে রাজনীতিতে গুরু মানলেন? দেখুন, গুরু হিসেবে কাউকে মানি নাই, এবং গুরু মানতে গেলে একজনকে মানি, সেটা হচ্ছে নরেন্দ্র মোদী। আচ্ছা, উনার আদর্শ ভরসা। উনি কি এসেছিলেন আপনার প্রচারে? হ্যাঁ, 21 এসেছিলেন। আচ্ছা, 21 এসেছিলেন। উনি এসে আশীর্বাদ করে গেছেন, এবং স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন 21-এ। এই যে 9 তারিখে শপথ গ্রহণ করবেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব সম্ভবত থাকবেন। 21 সালে আপনার হয়ে প্রচার করে গেছিল, 26 সালে আপনি শপথ নিচ্ছেন বিধায়িকা হিসেবে। কিরকম এই অনুভূতিটা ভেবে কিরকম লাগে? এটা তো বিশাল মানে প্রাপ্য আমার। স্বয়ং ভগবান আসছেন আমার কাছে, মানে ভাষায় প্রকাশ করা যাবে না যে আমি 8 জন্মে কি করেছিলাম আমি জানি না, তাই একটা ভগবানের দর্শন পাবো।
আজকে যেরকম আপনার বাড়িতে এই এলাকার মানুষজন আসছে, 5 বছর আপনি ক্ষমতায় থাকবেন, আপনাদের দল সরকার গঠন করছে, 5 বছরে মানুষ আপনাকে এভাবে পাবে, এই যে যেভাবে আসছেন? অবশ্যই পাবে। আর সবসময় আছি আমি মানুষের সঙ্গে, সব সময়কার জন্য। আমি 21 থেকে ছিলাম বলে আজকে এত মানুষ আসছে, এবং আগামী দিনেও থাকবেন। পথ চলার রাস্তাতে আমি সবসময়তেই থাকবো। আপনার বাথরুমটার ছবি দেখাতে বলবো একটু। আমরা স্বচ্ছ ভারত অভিযান শুনেছি, রাজ্য সরকারের উদ্যোগ শুনেছি, আপনার বাথরুমটার এরকম অবস্থা কেন? কে করে দেয়নি? কার কাছে পাননি সাহায্য? দেখুন, এইটা বিষয় নিয়ে আমি এটা তো সরকারি উদ্যোগ। আমরা এসব নিয়ে কিছু বলতে চাই না। আমার যদি ক্ষমতা থাকে আমি করব, নইলে যা দিয়েছে সেটাই থাক। আমি কোনো কারো কাছে সুবিধা সুযোগ চাইতে যাইনি, এবং কারো কাছে আমি মাথা বিক্রি করে দিই না। ছাপোষা সাধারণ, সুতির শাড়ি পরেন এখনো, আর বলছেন যে মানুষের কথা বলতেই তিনি বিধানসভায় যাবেন। 2021-এর হারের পরে দমে যাননি, 2026-এও লড়াই করেছেন, দল তার উপর ভরসা রেখেছে, এবং পরবর্তীতে এই বিধানসভার সংখ্যাগরিষ্ঠ মানুষ তার উপরেই ভরসা রেখেছে, তাই তিনি জয়লাভ করেছেন। এখন এর পরে ঠিক কি হয়, বিধানসভায় শপথ গ্রহণের পরে 5টা বছর তিনি বিধায়ক হিসেবে কি কাজ করেন, এবং সর্বোপরি যাদের হয়ে তিনি বিধানসভায় যাচ্ছেন তাদের জন্য কি করেন, সেদিকে থাকবে আমাদের নজর। আপনাদের চোখ থাকুক এবিপি আনন্দে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।